আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমরা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট দুটি বিশেষ ভূমিরূপের আলোচনা করব। তো যে দুটো ভূমিরূপ আমরা আলোচনা করব আজকের ক্লাসে, হিমদ্রোণী ও ঝুলন্ত উপত্যকা। তো হিমদ্রোণী বা ইউ আকৃতি উপত্যকা, এই প্রশ্ন যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা টিকা হিসেবে 3 নম্বরের প্রশ্ন হিসেবে এটাকে কিভাবে আমরা লিখব আজকে সে জায়গায় দেখো। যখনই এরকম একটা প্রশ্ন পাবো, আমরা বলেছি আমাদের প্রতি প্রশ্নের ক্ষেত্রেই একটা ছোট্ট ভূমিকা দিতে হবে। হিমদ্রোণী বা ইউ আকৃতি উপত্যকা, আগে আমাদের রিডিং এ দেওয়া আছে হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। ফলে আমরা এখানে ভূমিকা এইভাবেই দিতে পারি যে হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট একটি উল্লেখযোগ্য ভূমিরূপ হলো হিমদ্রোণী বা ইউ আকৃতি উপত্যকা। এর থেকে বেশি আর কিছু দেওয়ার দরকার নেই। হিমদ্রোণী বা ইউ আকৃতি উপত্যকা। এরপরে আমরা মূল প্রশ্ন অর্থাৎ হিমদ্রোণীতে চলে যাব। হিমদ্রোণী কি বা কাকে বলে? প্রথম অংশে আমরা সেটা দেব হিমদ্রোণী কি বা কাকে বলে, কি হিসেবে? সংজ্ঞা হিসেবে। সংজ্ঞা হিসেবে আমরা হিমদ্রোণী কি বা কাকে বলে খুব ছোট্ট করে তুলনামূলকভাবে অধিক গভীর এই শব্দটা ব্যবহার করবে। তুলনামূলকভাবে অধিক গভীর ইউ অক্ষরের ন্যায় আকৃতি বিশিষ্ট উপত্যকাকেই হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা বলে। ক্লিয়ার? তুলনামূলকভাবে অধিক গভীর ইউ আকৃতির উপত্যকাকে হিমদ্রোণী বা ইউ আকৃতি উপত্যকা বলে। একবার ছবিতে দেখে নিই কেমন দেখতে হয় সেটা। তোমরা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা ইউ অক্ষরের মতো বিষয় আমরা তৈরি করেছি। পার্বত্য অঞ্চলে এই ইউ আকৃতি উপত্যকা হিমবাহ নেমে আসার ফলে তৈরি হয়েছে। এটা পার্বত্য অঞ্চল অবস্থান করছে। তার মাঝের একটা পর্বত থেকে ইউ আকৃতির উপত্যকা তৈরি হয়েছে। ইউ আকৃতির এটা একটা পাশ, এই পথ বরাবর হিমবাহ বয়ে এসেছে। এই হলো ইউ আকৃতির উপত্যকা, এবং অত্যন্ত গভীর এবং ইউ অক্ষরের ন্যায় দেখতে উপত্যকাকে হিমদ্রোণী বা ইউ আকৃতি উপত্যকা। কিন্তু এই উপত্যকা সৃষ্টি হলো কি করে? আমরা সে কথা কিন্তু ওখানে বলিনি সংজ্ঞাতে, তাই আমরা এখানে দিলাম উৎপত্তি। সৃষ্টির কারণও লিখতে পারো উৎপত্তি। এখানে 1, 2 করে আমরা পয়েন্ট আকারে এটাকে ব্যাখ্যা করব। পার্বত্য অঞ্চলে অনেক সময় স্বাভাবিকভাবে দেখো, পার্বত্য অঞ্চল থেকে কোনো নদী সৃষ্টি হয়েছে। পার্বত্য অঞ্চলে অনেক সময় এরকম নদীর উপর দিয়ে, নদী উপত্যকার উপর দিয়ে হিমবাহ প্রবাহিত হয়ে আসতে দেখতে পাওয়া যায়। তাহলে প্রথম পয়েন্ট আমরা কি দিলাম? অনেক সময় পার্বত্য অংশে অনেক সময় কি হয়, নদী উপত্যকার উপর দিয়ে হিমবাহ প্রবাহিত হয়। ক্লিয়ার? তাহলে অনেক সময় নদী উপত্যকার উপর দিয়ে হিমবাহ প্রবাহিত হলো। তারপরে কি হবে? দেখো এখানে আরেকটা জিনিস খুব সুন্দর করে দেখে নাও।
পার্বত্য অঞ্চলে নদী উপত্যকা কেমনভাবে তৈরি হয়? ভি অক্ষরে নেয়। তাহলে স্বাভাবিকভাবে এই ভি আকৃতি তৈরি হয়ে থাকা উপত্যকার উপর দিয়ে যখন হিমবাহ প্রবাহিত হলো, তাহলে এতটা অংশ নদী আগে থেকেই ক্ষয় করে রেখেছে। ফলে স্বাভাবিকভাবে এই অংশটুকুকে আর হিমবাহকে ক্ষয়কার্য করতে হচ্ছে না। ফলে সে স্বাভাবিকভাবেই তার চাপে, যেহেতু এই অংশটায় তাকে ক্ষয় করতে হচ্ছে না, ফলে সে তুলনামূলকভাবে অনেক নিচ পর্যন্ত সে সুযোগ পেয়ে যাবে ক্ষয় করার। এই অংশটাকে যেহেতু তার ক্ষয় করতে হচ্ছে না, তার ফলে আগে থেকেই নদী সেই ক্ষয়টা করে রেখেছে, ফলে হিমবাহ অনেক বেশি সুযোগ পেল বেশি করে ক্ষয় করতে পারার। ফলে এই অংশে কি হয়, এই অবস্থাতে পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় তুলনামূলকভাবে বেশি হয়। কি দাঁড়ালো তাহলে? নদীর উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে 2 নম্বর পয়েন্টে আমরা এসে কি দেব, এই অবস্থাতে কি হলো, স্বাভাবিকভাবেই পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় বেশি হয়। বোঝা গেছে নিশ্চয়ই? যেহেতু নদী অনেকটা কাজ করে রেখে দিয়েছে, ফলে তার উপরে যখন হিমবাহ কাজ করছে তখন তুলনামূলকভাবে অনেক গভীর করে তাকে খনন করলো। ক্লিয়ার? 3 নম্বরে কি দেখা দিল? ফলে স্বাভাবিকভাবেই অত্যন্ত গভীর ইউ আকৃতি উপত্যকা তৈরি হলো। ফলে কি তৈরি হলো? অধিক গভীর ইউ অক্ষরে ন্যায় আকৃতি বিশিষ্ট উপত্যকা তৈরি হয়ে গেল। নিশ্চয়ই বোঝা গেছে? এভাবেই সৃষ্টি হয় হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা। ক্লিয়ার? তাহলে এটা কিভাবে উৎপত্তি হলো আমরা স্টেপ ওয়াইজ দেখলাম। এরপরে আমরা এর দুটো বৈশিষ্ট্য দিয়ে দেব। কিভাবে দেব? খুব সহজে। বৈশিষ্ট্য, তাহলে আমরা আগে সংজ্ঞা দেখলাম, কিভাবে সৃষ্টি হয় সেটা দেখলাম। এরপরে আমরা কটা বৈশিষ্ট্য দেব। যেহেতু ইউ অক্ষরের নয়, ফলে তলদেশটা কি দেখতে পাচ্ছ? অনেক বেশি চওড়া। তলদেশ অনেক বেশি চওড়া। তাহলে এর প্রথম বৈশিষ্ট্য হলো এর তলদেশ অত্যন্ত চওড়া ও গভীর হয়। 2 নম্বরে আর কি? পার্শ্বদেশ, এখানে পার্শ্বদেশ দেখতে পাচ্ছ একদম প্লেন, অর্থাৎ পার্শ্বদেশ হয় মসৃণ। হয়ে গেল আমাদের ইউ আকৃতি উপত্যকা সম্বন্ধে যা জানান দেওয়া উচিত ছিল, আমরা পরপর তা জানিয়ে দিলাম। এরপরে আমাদের আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে এর উদাহরণ একটা। হিমালয়ের বুকে অবস্থিত রূপকুণ্ড এরূপ এক হিমদ্রোণী বা ইউ আকৃতি উপত্যকা। ক্লিয়ার? তাহলে আমরা দুটো যে আলোচনা করব বলেছিলাম, তার প্রথম প্রশ্ন আমরা আলোচনা করে ফেললাম। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই এবং লেখারও কোনো অসুবিধে হবে না। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় যে পয়েন্টটা আজকে আলোচনা করব বলেছি, ঝুলন্ত উপত্যকা। একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায়ই আমরা এই প্রশ্নটাকে দেখতে পাই। ঝুলন্ত উপত্যকা নামটা শুনেই বুঝতে পারছো, ঝুলন্ত উপত্যকা অর্থাৎ এমন এক উপত্যকা যেটা মনে হচ্ছে যেন ঝুলে আছে।
ক্লিয়ার? তাহলে আমরা এই টিকা যদি আমরা পাই, এই প্রশ্নটাকে যদি পাই, কিভাবে করব? একই রকম ভাবে একটা ভূমিকা দেব। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি উল্লেখযোগ্য ভূমিরূপ হলো ঝুলন্ত উপত্যকা। এক লাইনে ভূমিকা শেষ। এরপরেই আমরা চলে আসব ঝুলন্ত উপত্যকা কি বা কাকে বলে, অর্থাৎ তার সংজ্ঞার অংশে। ঝুলন্ত উপত্যকা কাকে বলে? অনেক সময় পার্বত্য অঞ্চলে কি হয়, নদী যেমন উপর থেকে যখন নিচের দিকে নেমে আসে, তার পাশে এসে এরকম ভাব উপনদী এসে মিলিত হয়, এটা আমরা জানি। হিমবাহের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে। যখন কোনো প্রধান হিমবাহ বা বড় হিমবাহ নেমে আসে, পাশ থেকে ছোট ছোট হিমবাহ এসে প্রধান হিমবাহের সঙ্গে মিলিত হয়। ক্লিয়ার? তো প্রধান হিমবাহের সঙ্গে মিলিত হওয়ার পর তারা একসঙ্গে সমস্ত হিমবাহ নেমে চলে আসে। তো আমরা এখানে সঙ্গে কি দেব? যে পার্বত্য অঞ্চলে প্রধান বা গভীর হিমবাহ উপত্যকার পাশে, গভীর হিমবাহ উপত্যকার পাশে যখন এই পাশ থেকে যেটা এসে বললাম মিলিত হয়, সেই ছোট হিমবাহ যেটাকে আমরা বলতে পারি উপহিমবাহ, এই উপহিমবাহের প্রধান বা গভীর হিমবাহের উপত্যকার পাশে, তারা পাশ থেকে এসে মিলিত হয়েছে, ফলে তাদের উপত্যকাটা কোথায় থাকবে? প্রধান হিমবাহের উপত্যকার পাশেই থাকবে। তাহলে প্রধান বা গভীর হিমবাহ উপত্যকার পাশে অবস্থিত উপহিমবাহের অগভীর উপত্যকাগুলিকে, অগভীর, প্রধান হিমবাহ বা গভীর হিমবাহ উপত্যকার পাশে অবস্থিত উপহিমবাহের অগভীর উপত্যকাগুলিকে ঝুলন্ত উপত্যকা বলে। বোঝা গেল? এরপরে আমরা চলে আসি, এই উপত্যকা তৈরি হলো কি করে? তাহলে এর উৎপত্তি। আমি তার আগেই প্রথমেই তোমাদেরকে কতগুলো কথা বলে দিয়েছি যে নদীর যেমন উপনদী মিলিত হয়, সেরকম ভাব হিমবাহের পাশে এসে উপহিমবাহ মিলিত হয়। তাহলে এখানে পয়েন্টে আমরা প্রথমে নিয়ে আসি, অনেক সময় প্রধান হিমবাহের সঙ্গে পার্বত্য অঞ্চলে যোগ করো, অনেক সময় পার্বত্য অঞ্চলে প্রধান হিমবাহের সঙ্গে পাশ থেকে অনেক ছোট ছোট হিমবাহ এসে, অর্থাৎ উপহিমবাহ এসে মিলিত হয়। ক্লিয়ার? অনেক সময় পার্বত্য অঞ্চলে প্রধান হিমবাহের সঙ্গে পাশ থেকে উপহিমবাহ এসে মিলিত হতে দেখা যায়। ক্লিয়ার? 2 নম্বরে কি, প্রধান হিমবাহ যেহেতু আকারে বড়, স্বাভাবিকভাবে সে যে যত গভীর বা যত বড় উপত্যকা তৈরি করবে, উপহিমবাহ যেহেতু ছোট, স্বাভাবিকভাবে তার দ্বারা উপত্যকা কি হবে? ছোট তৈরি হবে। তাহলে পরের পয়েন্ট আমরা কি লিখব? প্রধান হিমবাহ বড় হওয়ায় তার উপত্যকা হয় গভীর, অনেক বেশি গভীর, অধিক গভীর। উপহিমবাহগুলি ছোট হওয়ায়
তাদের উপত্যকা হয় তুলনামূলকভাবে কম গভীর বা অগভীর। নিশ্চয়ই বোঝা গেছে? বড় হলে অনেক গভীর করলো, ছোট বলে ওরা কম গভীর করলো। 3 নম্বরে কি হলো, এই সমস্ত হিমবাহ, প্রধান হিমবাহ এবং তার সঙ্গে এসে যুক্ত হওয়া উপহিমবাহ, সমস্ত হিমবাহ যখন পরবর্তীকালে, পরবর্তী সময় যোগ করতে পারো, পরবর্তী সময়ে সমস্ত হিমবাহ সরে গেলে প্রধান হিমবাহের গভীর উপত্যকার পাশে অপ্রধান হিমবাহের বা উপহিমবাহের অগভীর উপত্যকাগুলিকে বারান্দার মতো, ঘরের বারান্দার মতো ঝুলে থাকতে দেখা যায়। তাহলে সমস্ত সরে গেলে প্রধান হিমবাহের গভীর উপত্যকার পাশে উপহিমবাহের অগভীর উপত্যকাগুলিকে বারান্দার মতো, এই শব্দটা যোগ করবে, বারান্দার মতো ঝুলে আছে বলে মনে হয়। এই উপত্যকাগুলি যেন বারান্দার মতো ঝুলে আছে বলে মনে হয়। এদের মনে হয় এভাবেই সৃষ্টি হয় ঝুলন্ত উপত্যকা। ক্লিয়ার? তো আমরা যেটা পড়লাম সৃষ্টির কারণটা, আমরা একবার ছবিতে বোঝার চেষ্টা করি। যা যা ওখানে বলেছি ঠিক সেই বিষয়গুলো আমরা এঁকে দেখি। কি হয়, প্রধান হিমবাহ গেল, তার উপত্যকা হয় অনেক গভীর। তো ধরা যাক এই হচ্ছে প্রধান হিমবাহের উপত্যকা, যার একটা দিক আমি আঁকলাম। এটা হচ্ছে প্রধান হিমবাহের উপত্যকা, ইউ এর একটা পাশে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ইউ, আমি একদিকের দেওয়াল এখানে এঁকেছি, একদিকের পাশ। আর এখানে আমি যেটা এখন দেখাতে চলেছি, এগুলো হচ্ছে উপহিমবাহ এসে প্রধান হিমবাহের সঙ্গে মিলিত হয়েছে। এটা তার উপত্যকা, উপহিমবাহের উপত্যকা। এরকম অনেক হিমবাহ উপত্যকা এসে মিলিত হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে একটা এসে মিলিত হয়েছে, হিমবাহের সঙ্গে মিলিত হয়ে চলে গেছে, ফলে সে একটা উপত্যকা তৈরি করে রেখে গেছে। ঠিক একই রকম ভাবে এখানে আরো, এদিকেও আরো একটা। ক্লিয়ার? এবারে ছবিটা বোঝা যাচ্ছে। এখান থেকে উপহিমবাহ এসেছিল, তার অগভীর উপত্যকা, তার গভীরতা কম, দেখতে পাচ্ছ তার গভীরতা অনেক কম। কিন্তু প্রধান হিমবাহ অনেক বড় হওয়ায় তার গভীরতা অনেক বেশি হয়েছে। এই অবস্থায় তাহলে কি হলো, প্রধান হিমবাহ বড় হওয়ায় সে অধিক গভীর উপত্যকা তৈরি করলো, আর তার পাশে উপহিমবাহগুলো কম গভীর উপত্যকা তৈরি করেছে। এখান থেকে বসছে কম গভীর উপত্যকা তৈরি করেছে। সমস্ত হিমবাহ সরে যাওয়ার পর আমরা এই ছবিটা পাচ্ছি। কেমন দেখতে লাগছে, যেন একটা দেওয়ালের পাশে এটা বারান্দার মতো ঝুলে রয়েছে। একবার আমরা বারান্দার ছবিটা দেখে নিই। ধরা যাক এটা একটা ঘর, এর বারান্দা কেমন থাকে, এই দেওয়ালের সঙ্গে উপরে বারান্দাটা যেন ঝুলে আছে বলে মনে হয়। ঠিক সেরকমই এখানেও দেখো, এই দেওয়ালটার মতোই কল্পনা করো, এটা দেওয়াল, আর এই বারান্দার মতো এই অংশগুলো ঝুলে আছে। তাই এই উপত্যকাগুলোর নাম দেওয়া হয়েছে ঝুলন্ত উপত্যকা। বারান্দার মতো ঝুলে আছে বলে এদের নাম দেওয়া হয়েছে ঝুলন্ত উপত্যকা। আশা করছি বোঝাতে পেরেছি। তো এরপরে আমরা একটা বৈশিষ্ট্য দেখি। বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য দেখা যায় ছবিটাই ভালো করে লক্ষ্য করো। এরা অগভীর উপত্যকা, তারপরে গভীর উপত্যকা,
অর্থাৎ এখানে একবারে খাড়াই একটা ঢাল। পরবর্তী সময়ে এই উপত্যকা দিয়ে যদি নদী প্রবাহিত হয় তাহলে স্বাভাবিকভাবে এদের মিলনস্থলে, যেখানে উপহিমবাহ এবং প্রধান হিমবাহ উপত্যকা মিলিত হয়েছে, ঠিক সেই জায়গায় এসে জল খাড়াইভাবে নিচে পড়তে বাধ্য। আর খাড়াইভাবে নিচে পড়লেই কি তৈরি হবে আমরা সবাই জানি। ফলে স্বাভাবিকভাবে ওই অংশে সৃষ্টি হয় জলপ্রপাত। ক্লিয়ার? স্বাভাবিকভাবে তাহলে যেখানেই নদী তৈরি হবে পরবর্তী সময়ে হিমবাহ উপত্যকা দিয়ে যদি নদী প্রবাহিত হয়, এখানেও তৈরি হবে জলপ্রপাত, এখানেও তৈরি হবে জলপ্রপাত, আর এখান দিয়ে নদী প্রবাহিত হয়ে গেলে সেই জল চলে গেল। তাহলে এর একটা বৈশিষ্ট্য পেলাম কি, যে ঝুলন্ত উপত্যকাতে মিলনস্থলে, ঝুলন্ত উপত্যকা যেখানে মিলিত হচ্ছে প্রধান উপত্যকার সঙ্গে, সেই জায়গাতে জলপ্রপাত সৃষ্টি হয়। এবারে আমরা এর একটা উদাহরণ আমরা দিয়ে দেব। বদ্রীনাথের কাছে ঋষিগঙ্গা নামে এরূপ ঝুলন্ত উপত্যকা রয়েছে। তো আজকের ক্লাসে আমরা যে দুটো পয়েন্ট আলোচনা করব বলেছিলাম, করে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।